আপনার নাম? খালেক চাপরাসি, ইনিও মৃত। আপনার নাম? রাবিয়া বিবি গাজী, মৃত। আপনার নাম? আসমত গাজী, আসমত আলী গাজী। আসমত আলী, ইনি হচ্ছেন মৃত। এনারা সব মৃত বলে লিস্টে প্রকাশ করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি মৃত। এই যে 444 জন যাদের ডেথ বলা হয়েছে, তাদের সঙ্গে আমরা যখন সাক্ষাৎ করলাম দেখলাম তারা জীবিত। এনারা হচ্ছেন মৃত বলা হয়েছে। আপনারা দেখুন, এরকম 444 জন আছে। 444 জনের মধ্যে আমরা কয়েকজনকে আনতে পেরেছি এখানে। এনারা মৃত। পরে গ্রাউন্ড রিপোর্টটা সম্পর্কে পূর্ণাঙ্গ চিত্র উপস্থাপন করানো হবে। ধন্যবাদ সমস্ত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত, এবং বিশেষ করে আজকের আমাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট যেটা আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি, সেখানে মূলত যারা ভিকটিম তাদেরও অনেক পরিবারের মানুষজন রয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ শুরুতেই, কারণ আমি মনে করি এই যে পুরো প্রসেস, এই যে পদ্ধতি বা এই যে সমস্যা যেটা চলছে, তাতে সবচেয়ে বেশি সমস্যা বা সবচেয়ে বেশি ভিকটিম যারা হয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছে। তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এসআইও পশ্চিমবঙ্গের পক্ষ থেকে। মূলত যে কথাটা আমি বলতে চাইছি আপনাদেরকে, আমি শুরুতে কয়েকটা কথা বলবো, তারপর আপনারা বিস্তারিত আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট সম্পর্কে শুনবেন। যে এসআইআর যখন শুরু হলো, এসআইআরের পদ্ধতি যখন শুরু হলো, সে সময়তে আমরা খুব ক্যাটেগরিক্যালি স্পষ্ট করেছিলাম যে এসআইআর এই যে পদ্ধতি, যেটাকে নিয়ে প্রথমে একটা অপপ্রচার, একটা মিথ্যাচার আমি মনে করি বিজেপি এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও আমি মনে করি করা হচ্ছিল, যে এটা খুব একটা সিম্পল একটা পদ্ধতি যেটা 2002 সালে হয়েছে, এবং সেই 2002 সালের পদ্ধতিকে সামনে রেখে বা সেটাকেই তারই একটা এক্সটেনশান আমরা এসআইআর করতে চলেছি, যার মাধ্যমে মূলত মৃত ভোটার এবং যারা কোথাও যদি একাধিকবার নাম কারো উঠে থাকে, আমরা সেই নামগুলো কাটবো, সে নামগুলো আমরা ওখান থেকে বাদ দেবো। খুব সুন্দর কথা। এই কথাটা শোনার পর সাধারণ মানুষ বিদ্বজন অনেকেই মনে করেছিল হয়তো এসআইআর একটা খুব ভোটার লিস্টকে স্বচ্ছ করার একটা পদ্ধতি, ভোটার লিস্টকে রেকটিফাই করার একটা পদ্ধতি বলে আমরা অনেকেই মনে করেছিলাম। কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম যে এটা এক কথায় এসআইআরকে যেভাবে 2002 সালের এসআইআর, আজকের যে 2002 সালের এসআইআর তো বলবো না আমি, তৎকালীন যে ভোটার তালিকা সংশোধন এবং আজকের যে 2026 সালের যে এসআইআর, নির্বাচনের প্রাক্কালে যে এসআইআর, এর মধ্যে একটা কিন্তু বিস্তার পার্থক্য, বিস্তার ফারাক আমরা লক্ষ্য প্রথমেই করেছিলাম। আজকে মানে অদ্ভুতভাবে আপনি লক্ষ্য করবেন যে পুরো এসআইআরের যে পদ্ধতি, এই পদ্ধতিতে খুব গুরুত্বপূর্ণ যে সমস্যা সবচেয়ে বেশি তৈরি করা যায় সেটা হচ্ছে ফর্ম 7। সে ব্যাপারে আমরা বিস্তারিত আসবো যে কিভাবে একটা বিশেষ সম্প্রদায়, মাইনরিটি সম্প্রদায়কে টার্গেট করে তাদেরকে তাদের যেখানে তারা রয়েছেন, তাদের যেখানে বেশি সংখ্যা তারা যেসব বুথগুলোতে উপস্থিত রয়েছেন, সেই বুথগুলোকে বেছে বেছে টার্গেট করা, বিশেষত যেখানে বিজেপি খুব কম ভোটে হেরে গেছে সেই বিধানসভাগুলোকে টার্গেট করা, সেখান থেকে একটা বিশেষ সম্প্রদায়, মূলত আমি পার্টিকুলারলি মুসলিম সম্প্রদায়, তাদের ভোটাধিকারকে বাদ দেওয়া, তাদেরকে ডিভোটার করা, তাদেরকে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত, এটা কিন্তু আজকে খুব স্পষ্ট হয়েছে। তার অনেক উদাহরণ আছে, আমি একটা দুটো উদাহরণ আপনাদেরকে দেবো। আমরা কয়েকদিন আগেই বিশেষ করে হাওড়া, সন্দেশখালির যে ইস্যুগুলো, হাওড়াতে আমি নিজে গিয়েছিলাম, তো সেখানে খুব অদ্ভুতভাবে দেখবেন যে প্রায় একজন ব্যক্তি, XYZ নাম সম্ভবত ওনার সুভাষ নাথ, এমন একজন ব্যক্তি 70 জনের নামে, 60 থেকে 70 জনের নামে ডিভোটার ফর্ম 7 জমা করেছেন, এবং তার অস্তিত্ব নিয়ে খুব মুশকিল, খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা যখন ওখানে গেলাম, গিয়ে তারপর SD অফিসে গেলাম, ওখানকার যে আধিকারিক তাদের সাথে কথা বললাম, তিনি যে অ্যাড্রেস আমাদেরকে বের করে দিচ্ছেন, সেই অ্যাড্রেস থেকে আমরা কিন্তু তার কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি না। সুতরাং এই যে একটা বিজেপির পার্টি অফিসেই তৈরি করা একটা চক্রান্ত, যেখান থেকে মূলত মুসলমানদেরকে টার্গেট করে 60 জন 70 জনকে তারা কিন্তু একজন ব্যক্তি তাদের নামে ফর্ম 7 জমা করছেন, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যেটা এই যে নট ইন্ডিয়ান সিটিজেন বলে যে নোটিশগুলো আসছে, খুব ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে এসআইআরের নামে নট ইন্ডিয়ান সিটিজেন করছেন আপনি, এসআইআরকে সামনে রেখে আপনি এসআইআরকে সংশোধন করতে চাইছেন, অথচ নট ইন্ডিয়ান সিটিজেনের নামে যে ফর্মগুলো আসছে, ফর্ম 7গুলো আপনি খুব সহজে অ্যাকসেপ্ট করছেন, নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করছেন, সময়কে আপনি বাড়িয়ে দিচ্ছেন যে আরও 3 দিন সময় এক্সট্রা দিন, আরও বেশি ফর্ম আসুক। এই যে একটা বড় বৃহৎ চক্রান্ত আজকে করছে, এটা কিন্তু অনেক ভয়ঙ্কর ব্যাপার। তৃতীয়ত যে এসআইআরের ফলে যে আরও একটা বড় সমস্যা, যেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, বিওলেদের মৃত্যু, অনেক সাধারণ মানুষের মৃত্যু, অনেকে আতঙ্কগ্রস্ত হওয়া, আতঙ্কে মৃত্যু হওয়া, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাককালে, আমি যে ইস্যুটাকে অ্যাজ এ ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসাবে আমি রাখতে চাই আর আপনাদের সামনে, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাককালে আপনি একটা পদ্ধতি করছেন যার জন্য পুরো নাজেহাল অবস্থা,
ছাত্রছাত্রীদেরকে আপনাকে যেতে বাধ্য হচ্ছে, ছাত্রছাত্রীদের ফ্যামিলি পরিবেশ মানে খুব সমস্যার মধ্যে পড়ছে, স্কুলগুলো বিভিন্নভাবে সাফার করছে, সেখানে ছাত্রছাত্রীরা অনেক সমস্যার মধ্যে দিয়ে তাদেরকে আজকে বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষা, শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নয়, বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষা চলছে, বিভিন্ন কলেজের পরীক্ষা চলছে, সেই সময়তে আজকে আপনি এসআইআর পদ্ধতির নামে এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যার মাধ্যমে কিন্তু মানুষকে অনেক বেশি নাজেহাল অবস্থার শিকার হতে হচ্ছে। আমি মনে করি এটা মোদি স্টাইল, মানে এর আগে আমরা একটা মোদি স্টাইল দেখেছিলাম যে নোটবন্দির নামে মানুষকে লাইনে দাঁড় করানো হয়েছিল, মানুষ মারা গিয়েছিল, মানুষকে বলা হয়েছিল যে নোটবন্দি হয়ে গেলে মানুষের জীবনযাত্রা পাল্টে যাবে, ইন্ডিয়ান ইকোনমি চেঞ্জ হয়ে যাবে, ইন্ডিয়ান ইকোনমি অনেক ডেভেলপ করবে। আলটিমেটলি ওটা যে একটা বড় ভাঁওতা সেটা আমরা লক্ষ্য করেছিলাম। আমি মনে করি নির্বাচন কমিশন ঠিক ওটাকেই রেপ্লিকেট করেছে, ওই আইডিয়াটাকেই নিয়েছে যে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেন, মানুষকে পেরেশান করে দেন, মানুষকে বিভিন্নভাবে হ্যারাস করুন, হ্যারাস করে তাদের মধ্যে দিয়ে কী হবে, আলটিমেটলি কোনো কাউকে আপনি এখনও পর্যন্ত, বিশেষ করে বিহারের এসআইআরের ব্যাপারে আপনারা শুনেছেন, কোনো জনকে এখনও তারা স্পষ্টত ঘোষণা করতে পারেনি যে তারা আজকে অবৈধ নাগরিক, বাইরে থেকে এসে আজকে পশ্চিমবঙ্গের বুকেও এখনও পর্যন্ত প্রমাণ করতে পারেনি, অথচ মানুষকে কিন্তু চক্রান্ত করে তাদেরকে বিশেষ সমস্যার মধ্যে ফেলা হয়েছে। আমি শেষে আর একটা কথা দুটো একটা কথা বলে শেষ করতে চাইব। আজকে মানে এই যে বর্তমান আমরা আমাদের প্রেস কনফারেন্সের একটা বড় ভিত্তি হচ্ছে এটাই যে আমরা পার্টিকুলারলি কয়েকটা ঘটনা, মানে কয়েকটা এলাকাকে আমরা ট্রেস করেছিলাম, সেই এলাকার রিপোর্ট আজকে আপনারা দেখবেন, আপনারা পাবেন। আমরা এখান থেকে আশঙ্কা করছি পশ্চিমবঙ্গের বুকে এরকম অসংখ্য এলাকা আছে, অসংখ্য বুথ আছে, অসংখ্য পরিবার আছে যাদেরকে কিন্তু আজকে আরও বেশি টার্গেট করা হয়েছে। আমরা আমাদের সংগঠনের বা এপিসিআরের যে ক্যাপাসিটি অনুযায়ী এপিসিআর তার রিপোর্ট তুলে এনেছে, কিন্তু এরকম অসংখ্য বুথ রয়েছে যেখানে আমরা যদি একটু খোঁজ খবর নিতে পারি, মানবাধিকার সংগঠনগুলো যেতে পারে, রাজনৈতিক সংগঠনগুলো যে যেতে পারে, তাহলে আমরা খুঁজে পাবো যে আজকে কি চরম একটা চক্রান্ত আজকে পশ্চিমবঙ্গের বুকেও করা হচ্ছে। তো আমি আজকের এই প্রেস কনফারেন্স থেকে এটা দাবি করতে চাই, আপনাদের মাধ্যমে এই কথাটা আমি বলতে চাই যে আজকে সাধারণ মানুষের জাগ্রত হওয়া খুব দরকার, সাধারণ মানুষের জেগে ওঠা খুব দরকার। সাধারণ মানুষ যদি এর জন্য রাস্তায় নামে, সাধারণ মানুষ যদি এর জন্য চিন্তাভাবনা করে, সাধারণ মানুষ যদি সমস্যাগুলোকে সামনে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু অবশ্যই আমরা নির্বাচন কমিশনের এই চক্রান্তকে আমরা এক্সপোজ করতে পারবো। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ছাত্র সংগঠন এসআইওর পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ। ছাত্র সংগঠন এসআইও ছাত্রদের সমস্যা নিয়ে মূলত কথা বলে, মানুষের সমস্যা নিয়ে কথা বলে, এবং সেটাকে সামনে রেখে আমরা মনে করি এসআইআর একটা এত বড় চক্রান্ত, এর বিরুদ্ধে আমাদের অবশ্যই ময়দানে থাকা উচিত। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ইমরান সাহেবকে, স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি। এবার আপনাদের সামনে গ্রাউন্ড রিপোর্ট পেশ করছেন ইমতিয়াজ আলী সাহেব, যিনি এই রিপোর্ট কালেকশনের ক্ষেত্রে তিনি আচ্ছা, 25/1/2026 এই দিনটাতে সন্দেশখালী বিধানসভায় একটা বিশেষ তালিকা প্রকাশ করা হয়েছিল 22 নম্বর বুথে। যখন আমরা খবরটা পাই, আমরা এলাকায় গেলাম এবং 22 নম্বর বুথে গিয়ে দেখি এরকম একটা তালিকা প্রাইমারি স্কুলে প্রকাশ করা হয়েছে। এই তালিকার মধ্যে দেখা যাচ্ছে 2253 জনের নাম আছে। আমরা আরেকটু খোঁজ খবর নিয়ে জানতে পারলাম শুধু এটাই না, আশেপাশের আরও 4টে বুথে এই রকম তালিকা প্রকাশ করা হয়েছে, এবং টোটাল আমরা দেখলাম সেখানে 5963 জন, 5963 জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সংখ্যাটা কিন্তু কম না। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে তালিকাটা প্রকাশ করা হয়েছে, সেই নামগুলোর মধ্যে প্রত্যেক ব্যক্তি হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ব্যক্তির নাম কিন্তু প্রকাশ করা হয়েছে, এবং সেই তালিকায় উল্লেখ করা আছে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বুথ, তার নাম, এবং তার পাশে বিশেষভাবে উল্লেখ করা আছে নট ইন্ডিয়ান সিটিজেন। কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে ডেথ উল্লেখ করা আছে। আমরা যেটা দেখলাম, এই 5963 জনের মধ্যে 444 জন এমন ব্যক্তি আছে যাদের নামের পাশে ডেথ উল্লেখ করা আছে, বাকিগুলো নট ইন্ডিয়ান সিটিজেন। আমরা এরপর যে 4টে বুথে এটা প্রকাশ করা হয়েছিল, সেই সমস্ত বিএলও অফিসার যারা আছেন তাদের সঙ্গে আমরা কথাবার্তা বললাম। তারা জানালেন যে এই লিস্টটা তাদের কাছে পাঠিয়েছেন জয়েন্ট বিডিও সাহেব ইআরও অফিস থেকে, এবং তারা এটা প্রকাশ করেছেন। এবং আমরা যখন জিজ্ঞাসা করলাম যে এটার উদ্দেশ্যটা কি, মানে এই লিস্টটা কোথা থেকে আপনি পেলেন, তো তিনি বললেন যে ইআরও সাহেব বলেছেন
জয়েন্ট বিডিও সাহেব বলেছেন যে এই লিস্টটা বিশেষ এক সংগঠনের আপত্তির ভিত্তিতে, অবজেকশনের ভিত্তিতে এই লিস্টটা প্রস্তুত করা হয়েছে। এরপর আমরা জয়েন্ট বিডিওর কাছে গেলাম, বিডিও সাহেবের কাছে গেলাম। বিডিও সাহেব আমাদের সঙ্গে সাক্ষাৎ করলেন না, উনি রীতিমতো চলে গেলেন। এবং জয়েন্ট বিডিওর সঙ্গে আমরা প্রাথমিকভাবে কথাবার্তা বললাম, ইআরও সাহেবের সঙ্গে কথাবার্তা বললাম, তারা প্রত্যেকেই অস্বীকার করলেন যে এই লিস্টটা তাদের প্রকাশ করা। তারা উড়িয়ে দিলেন, তারা বললেন না, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই লিস্ট প্রকাশ করা হয়নি, বা আমাদের পক্ষ থেকে এই লিস্ট আমরা প্রকাশ করিনি। অথচ আমরা যখন বিএলও অফিসার যারা ছিলেন তাদের কাছে গেলাম, তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সেখানে জয়েন্ট বিডিও এই লিস্টটা শেয়ার করেছেন, জয়েন্ট বিডিও শেয়ার করছেন। এবং বিএলওদের অফিসে যে অফিসিয়াল গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ, সেখানে আমরা সংগ্রহ করেছি। এবং এখানে আপনি রিপোর্টও পাবেন, এই রিপোর্টে পাবেন যে আমরা স্ক্রিনশটটাও দিয়েছি, এখানে স্ক্রিনশট দেওয়া আছে যেখানে তিনি শেয়ার করেছেন, অথচ তিনি অস্বীকার করছেন, জয়েন্ট বিডিও অস্বীকার করছেন। আর এখানে শেয়ার করেছেন, শুধু শেয়ারই করেননি, এটা শেয়ার করার পর যখন এলাকায় একটা ঝড় উঠে যায়, মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, তখন তিনি একটা সলিউশনও দিয়েছেন। সলিউশনটা কি? তিনি একটা ফর্ম বিএলওদের কাছে পাঠিয়েছেন, ফরওয়ার্ড করেছেন। সেই ফর্মটার বয়ানটা ছিল এরকম যে আমরা এই ব্যক্তিকে সার্টিফাই করছি যে ইনি জন্মসূত্রে একজন ভারতীয় এবং ইনি আমার পরিচিত, এবং 2002 সালে তার এই তালিকায় তার নাম আছে। এইভাবে তিনি সংশয়পত্রও দিচ্ছেন, অথচ তার সঙ্গে যখন আমরা সাক্ষাৎকার করছি তিনি এটা উড়িয়ে দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে যারা ডেথ যাদের মধ্যে আমরা দেখলাম 444 জন, আমরা এবার শুরু করলাম যে ফ্যাক্টটা কতটা সত্য কতটা মিথ্যা। এলাকায় গিয়ে আমরা ঘুরে ঘুরে দেখলাম, বহু জনের সঙ্গে আমরা সাক্ষাৎকার নিয়েছি। নট ইন্ডিয়ান সিটিজেন যাদের নাম উল্লেখ করা হয়েছে, দেখলাম তাদের অধিকাংশই, যতজনের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি, প্রত্যেকের ভ্যালিড ডকুমেন্ট এবং ভারতীয় নাগরিকত্ব হওয়ার জন্য যা যা ডকুমেন্ট হওয়া দরকার সমস্ত কিছু আছে, এমনকি পাসপোর্ট পর্যন্ত আছে, এবং প্রত্যেকের 2002 সালের লিস্টে তাদের নাম আছে। সবথেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই যে 444 জন যাদের ডেথ বলা হয়েছে, তাদের সঙ্গে আমরা যখন সাক্ষাৎ করলাম দেখলাম তারা জীবিত। এখন প্রশ্ন হচ্ছে, এটা হলো কি করে, লিস্টটা আসছে কিভাবে? এইটা যখন আমরা অনুসন্ধান শুরু করলাম তখন জানতে পারলাম যে এলাকার কিছু ব্যক্তি আছেন যারা, পরে আমরা জানতে পারলাম তারা বিজেপির কর্মী, তারা ফর্ম 7 ফিল আপ করেছেন। এখন ফর্ম 7টা কি? ফর্ম 7টা হচ্ছে এরকম যে ভোটার তালিকা থেকে যদি নাম বাদ দেওয়ার কেউ আবেদন করেন, সেটা ফর্ম 7-এর মাধ্যমে আবেদনটা করা হয়। এই ফর্ম 7 আবেদন করতে গেলে কি কি পদক্ষেপ নিতে হয় বা কোথায় ফর্মটা পাওয়া যায়? ফর্মটা পাওয়া যায় সাধারণত ইআরও বা বিএলও অফিস থেকে ফর্মটা পাওয়া যায়, ওয়েবসাইটেও পাওয়া যায়। এই ফর্মটা কালেক্ট করার পর যদি আমি মনে করি যে কেউ একজন ব্যক্তি মারা গেছেন, তার নামটা ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে এবং ফর্ম 7-এ অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে 3টে ভাইটাল বিষয় আছে। 1 নম্বর, ফর্ম 7 যিনি আবেদন করছেন তাকে অবশ্যই মৃত ব্যক্তির আত্মীয় হতে হবে, কন্ডিশন হচ্ছে আত্মীয় হতে হবে। 2 নম্বর, আত্মীয় যদি না থাকে নিকট প্রতিবেশী হতে হবে। তাহলে নিকট প্রতিবেশী এবং আত্মীয় ছাড়া কিন্তু ফর্ম 7 মৃত ব্যক্তির ক্ষেত্রে আবেদন করা যায় না, আবেদন করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে 444 জন মৃত ব্যক্তির নামে ফর্ম 7 জমা হলো, কোন গ্রাউন্ডের ভিত্তিতে? এটা পুরোটা অবৈধ, এটা হতেই পারে না। কিভাবে ইআরও অফিস এটা নিলেন? আমরা যখন বিএলও অফিসে মানে অফিসার যারা আছেন তাদের সঙ্গে কথা বললাম, তারা প্রত্যেকে বললেন আমাদের কাছে কোনো ফর্ম 7 জমা পড়েনি বা আমরা নেইনি, অর্থাৎ এটা ইআরও অফিসে জমা পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ফর্ম 7 জমা দেওয়ার আরেকটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? না, ভ্যালিড ডকুমেন্ট। ভ্যালিড ডকুমেন্টটা কি? ডেথ সার্টিফিকেট ছাড়া, এখানে যারা উপস্থিত আছেন যদি কেউ ফর্ম 7 সাবমিট করে থাকেন দেখবেন ডেথ সার্টিফিকেট ছাড়া কোনো ব্যক্তির কখনো ফর্ম 7 নেওয়া হয় না, এবং এটা আইনত অপরাধ। ডেথ সার্টিফিকেট ছাড়া যদি কেউ আবেদন করে সেটাও যেমন আইনত অপরাধ, যে অফিসার গ্রহণ করছেন তিনিও কিন্তু আইনত অপরাধ করছেন। এটা কোন ধারায় আছে? না, রিপ্রেজেন্টেশন অফ পাবলিক পিপল অ্যাক্ট 1950, সেই আইন অনুযায়ী ধারা সেকশন 31 এবং 32, এই ধারা অনুযায়ী যদি কোনো অফিসার ডেথ সার্টিফিকেট ছাড়া গ্রহণ করেন সেটা হচ্ছে অবৈধ, এবং যিনি আবেদন করছেন ডেথ সার্টিফিকেট ছাড়া সেটাও অবৈধ, এবং এটা হচ্ছে পানিশেবল অফেন্স। তাহলে 444 জন যারা জীবিত তাদের ডেথ সার্টিফিকেট ছাড়া কিভাবে এটা জমা হলো, কারা জমা করলো, এবং যে সমস্ত অফিসার এটা গ্রহণ করেছেন
কিভাবে তারা গ্রহণ করলেন, কিসের বেসিসে গ্রহণ করলেন? অর্থাৎ এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে একটা অবৈধ আঁতাত এখানে কাজ করছে। যারা জমা করছেন এবং যারা গ্রহণ করছেন তাদের মধ্যে একটা আঁতাত কাজ করছে, যেটা পুরোটাই হচ্ছে ইললিগ্যাল। এবার একটা দুটো ফর্ম না, চিন্তা করেন একটা জায়গায় সন্দেশকারিতা আমরা দেখলাম 5,963। এবার এই তথ্য পাওয়ার পর এক এক করে দেখছি বিভিন্ন জেলাতে এই রকম ফর্ম 7 জমা হয়েছে। হাওড়া ডিস্ট্রিক্টেও আমরা দেখলাম হাওড়া জেলাতে প্রায় 1800+, যেটুকু খবর আমাদের কাছে এসেছে 18+ ফর্ম 7 জমা হয়েছে। এবং সমস্ত ফর্ম 7 একই প্যাটার্ন, অর্থাৎ সমস্ত মুসলিম নাগরিককে টার্গেট করা হচ্ছে। এবং এই মুসলিম নাগরিকদের মধ্যে যাদের আমরা দেখতে পাচ্ছি, ফিল্ড ভেরিফিকেশন করে হাওড়াতেও দেখেছি এবং সন্দেশখালীতেও দেখেছি, তারা প্রত্যেকে জীবিত এবং তারা ভ্যালিড নাগরিক। এই যে ফর্ম 7টা কী বা কীভাবে ফিল আপ হচ্ছে তার একটু নমুনা আমরা দিই। আমরা হাওড়া ডিস্ট্রিক্টে আসার পর এই ফর্ম 7 ফিল আপ করেছেন এমন একটা ফর্ম আমরা পেয়েছি সুভাষ নাথ, এবং তার কাছ থেকে 30টা ফর্ম আমরা পেয়েছি, মানে তিনি জমা করেছেন। এই ফর্মের একটা বিশেষ প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি? প্যাটার্ন দেখুন, এই ফর্মের উপরের যে অংশটা আছে, যিনি আবেদন করছেন বা অবজেকশন করছেন তার বর্ণনা দেওয়া আছে, এবং ফর্মের নিচের অংশে যার বিরুদ্ধে অবজেকশন করা হচ্ছে তার বর্ণনা। ফর্মের নিচের যে অংশটা আছে সেখানে দেখুন যার বিরুদ্ধে অবজেকশন করছে তার নাম কিন্তু কম্পিউটারে টাইপ করা, তার নাম, অ্যাড্রেস, সমস্ত কিছু। অথচ যিনি আবেদন করছেন, অবজেকশন করছেন, তার নামটা হাতে লেখা। অর্থাৎ এইটা কেন্দ্রীয়ভাবে যে সংগঠন এটা করছে, সেই সংগঠন তাদের অফিসে বসে কেন্দ্রীয়ভাবে হাজার 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 মুসলিম নাগরিককে টার্গেট করে এই সমস্ত ফর্মটা, নিচের অংশটা ফিল আপ করে তারা বিভিন্ন বিধানসভা এলাকায় তাদের যারা কর্মী আছে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার বিধানসভায় যারা কর্মী আছে তাদের সেই সংগঠনে তারা কি করেছেন, এই ফর্মটা দেখে দেখে, ধরুন একটা এলাকায় 5,000, কোনো এলাকায় 10,000, কোনো এলাকায় 20,000, এইভাবে ফর্ম পাঠিয়ে দেওয়া হলো। তারা কি করলেন, সেই ফর্মগুলো নিয়ে, কম্পিউটার টাইপ করা ফর্মগুলো নিয়ে উপরে নিজের নামগুলো বসিয়ে দিলেন আবেদক হিসেবে কলমে লিখে দিচ্ছেন, নিজে স্বাক্ষর করছেন। এবং সবথেকে আশ্চর্যের ব্যাপার, এখানে কোনো তার ভ্যালিড ডকুমেন্ট দিচ্ছেন না। এবং এই ফর্মগুলো নিয়ে গণহারে একজন ব্যক্তি 5,000, 6,000, 10,000, হাওড়াতে আমরা খোঁজ পেলাম যে একজন ব্যক্তি 10,000 ফর্ম নিয়ে নাকি এসেছিলেন। তারপর তাকে ধরার পর তিনি পালিয়ে যায়, এটা পাবলিকের বক্তব্য। তো বিষয়টা হচ্ছে যে এইভাবে আমাদের সন্দেহ হচ্ছে গোটা দেশ জুড়ে তারা এইভাবে ফর্ম 7-এর চক্রান্ত শুরু করেছে, মানে স্পেশালি মুসলিম নাগরিকদের টার্গেট করে তাদের বেনাগরিক করার উদ্দেশ্যে এই ফর্ম 7 ফিল আপ করছে এবং কেন্দ্রীয়ভাবে এটা করা হচ্ছে। এবার আমরা দেখলাম যারা যারা ফর্ম ফিল আপ করেছেন, কিছু নোটিশ হাওড়া জেলায় দেওয়া হয়েছে ইআরও অফিস থেকে। এবং সেই নোটিশগুলোর সব থেকে আশ্চর্য বিষয় লক্ষণীয় দেখেন, এই যে নোটিশ, এই নোটিশে দেখুন, এই নোটিশ জারি করা হয়েছে যিনি আবেদন করেছেন সেই ব্যক্তি, যেমন অমিত দে সরকার, তার নাম দেওয়া আছে অমিত দে সরকার। অথচ অমিত দে সরকারের অ্যাড্রেসটা কি? অ্যাড্রেসটা দেওয়া আছে 196/2 ওয়েস্ট বেঙ্গল। এই যে 56/2 ওয়েস্ট বেঙ্গল, এটা কোনো অ্যাড্রেস হতে পারে? তাহলে কি লোকানো হচ্ছে, কি হাইড করা হচ্ছে? অমিত দে সরকার যখন আবেদন করেছেন তিনি তো পরিষ্কার অ্যাড্রেস দিয়েছেন, কিন্তু নোটিশ যখন করা হচ্ছে সেখানে নোটিশে সংক্ষিপ্ত লেখা হচ্ছে কি 56/2 কমা দিয়ে ওয়েস্ট বেঙ্গল, ব্যাস। মানে তাকে নির্দিষ্টভাবে চিহ্নিত করার কোনো উপায় নেই, আর কোনো ইনফরমেশন নেই নোটিশে। আরেকটা বিষয়, এই নোটিশে কোনো বিএলও অফিসের সিল বা স্বাক্ষরও নেই। নোটিশ পাঠানো হচ্ছে কোন দিন? যেদিন হেয়ারিং হবে, 5 তারিখে হেয়ারিং, ঠিক তার আগের দিন তার কাছে নোটিশ পৌঁছে দেওয়া হচ্ছে এবং উপস্থিত হতে বলা হচ্ছে। এই রকম বিষয় একটা অসঙ্গতি আমরা লক্ষ্য করলাম। 3 নম্বর বিষয় আমরা লক্ষ্য করলাম যে এই সমস্ত যারা ফর্ম ফিল আপ করেছেন সেই নামগুলো আমরা নেটে সার্চ করা শুরু করলাম। সেক্ষেত্রে আমরা দেখছি একজন ব্যক্তি গড়ে কেউ 50, কেউ 60, কেউ 70 এইভাবে কিন্তু ফর্ম ফিল আপ করেছেন। এবং ফর্ম ফিল আপ করার নিয়ম অনুযায়ী কি না, যিনি অবজেকশন করছেন তাকে অবশ্যই যার বিরুদ্ধে অবজেকশন হবে সেই বিধানসভা এলাকার ব্যক্তি হতে হবে। সেই জন্য তারা কি করেছে, তারা কেন্দ্রীয়ভাবে এইগুলো ফিল আপ করার পর সেই এলাকার যারা কর্মী আছে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং গণহারে আবেদন করা হয়েছে। এই যে গণহারে বিশেষ উদ্দেশ্যে একটা সম্প্রদায়কে টার্গেট করে একটা ষড়যন্ত্র চলছে, এবং সবথেকে বড় ব্যাপার, এই ষড়যন্ত্র শুধু তারা একা করছে না, এখানে দেখো নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছেন তারাও কিন্তু অবৈধভাবে এই সমস্ত অ্যাপ্লিকেশন কোনোভাবে যাচাই না করে কিন্তু গ্রহণ করছেন।
সাধারণত নিয়ম হচ্ছে এটা, যদি একটা ব্যক্তি 5টার বেশি ফর্ম জমা করেন, 5টার বেশি, তখন একটা স্ক্রুটনি হওয়া দরকার। মানে যিনি ইআরও অফিসার গ্রহণ করছেন তার নিয়ম হচ্ছে তিনি এটা স্ক্রুটনি করে দেখবেন এটা ভ্যালিড কি ভ্যালিড না। দ্বিতীয়ত, ডেথের ক্ষেত্রে অবশ্যই তার পরিবারের সদস্য বা আত্মীয় হতে হবে। এখানে নামগুলো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি কোনোভাবেই আত্মীয় হতে পারেন না। এতগুলো অবৈধ জায়গা, এতগুলো আইন ভঙ্গ করে কিভাবে এই অ্যাপ্লিকেশনগুলো জমা হতে পারে? কিভাবে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন নির্বাচন কমিশনের আধিকারিক যারা আছেন তারা এই ফর্মগুলো বিনা জাজমেন্টে, বিনা যাচাই, কোনো রকম যাচাই না করেই এইগুলো গ্রহণ করলেন? এর দ্বারা কি বোঝা যায়, কি ইঙ্গিত দেয়? এটা আমাদের ভাবাচ্ছে। এবং এইভাবে যদি চলতে থাকে আগামীতে, তাহলে দেখা যাবে যে একটা নির্দিষ্ট জাতিকে টার্গেট করে যে কাজটা করছে বা প্রক্রিয়াটা চলছে এসআইআর প্রক্রিয়ার মধ্যে, সেক্ষেত্রে মানুষের এসআইআর প্রক্রিয়ার যে প্রতি বিশ্বাস, আস্থা, তার মধ্যে যদি এই অবৈধ কার্যকলাপ চলতে থাকে তাহলে কিভাবে আস্থা রাখতে পারে মানুষ? কিভাবে এই স্বচ্ছতা নিয়ে মানুষের মধ্যে একটা দৃঢ় ধারণা বা বিশ্বাস ছিল সেটা কিভাবে থাকবে? সেটা কি সম্ভব? আজ পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা যেটা করছি পুরোপুরি লিগ্যাল বেস থেকে, কিন্তু এখানে আমরা অনেকগুলো ইললিগ্যাল বেস আমরা পেয়ে গেলাম, ইললিগ্যাল এভিডেন্স আমরা পাচ্ছি। তাদের সমস্ত কর্মকর্তা যারা আছে তাদের এই সমস্ত কাণ্ড কারখানা থেকে কিন্তু এটা পরিষ্কার এবং প্রমাণিত হচ্ছে যে এখানে একটা অবৈধ আঁতাত কিন্তু খুব পরিষ্কারভাবে কাজ করছে। যাক, মূলত বক্তব্য ছিল এটাই। এখন পুরো ব্যাপারটা আমি তুলে ধরলাম। এখন এখানে উপস্থিত আছেন, আমরা যখন ফিল্ডে গিয়েছিলাম সন্দেশখালী এলাকা থেকে অনেক নর্থ ইন্ডিয়ান সিটিজেন করা হয়েছে এবং অনেককে ডেথ বলে ঘোষণা করা হয়েছে। আমি একটু দেখব যে এখানে ডেথ বলে যাদের ঘোষণা করা হয়েছে এমন ব্যক্তি অনেকে এসেছেন, উপস্থিত আছেন, একটু হাত তুলবেন, একটু হাত তুলবেন। আচ্ছা, যারা ডেথ বলে যাদের ঘোষণা করা হয়েছে আপনারা একটু এখানে আসবেন, মঞ্চে উঠে আসবেন, এক এক করে আসবেন, নিজেদের ডকুমেন্ট সঙ্গে নিয়ে আসবেন। ইলিয়াস ভাইকে বলবো আপনি একটু সঙ্গে ওনাদের ধরে নিয়ে আসেন। হ্যাঁ, নিয়ে আসেন, লাইন দিয়ে নিয়ে আসেন, সবাইকে নিয়ে আসেন, লাইন দিয়ে নিয়ে আসেন। আপনাদের মধ্যে যারা ডেথ আছে একবার হাত তুলবেন। যাদের মৃত্যু বলা হয়েছে লিস্টে তারা ঘোষণা করা হয়েছে। হাত পাবো। এই যে 6 জন সব ইনারা হচ্ছেন মৃত বলা হয়েছে। আপনারা দেখুন, শুধু 6 জন না, আরো আছে, অনেক আছে আমাদের বক্তব্য কিছু এরকম 444 জন আছে। 444 জনের মধ্যে আমরা কয়েকজনকে আনতে পেরেছি এখানে। ইনারা মৃত। ইনারা মৃত 444 জনের মধ্যে আমরা কয়েকজনকে এনেছি যারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করি, আপনার নাম? ভমিতা। আচ্ছা, রমিসা বিবি। রমিসা বিবি ইনি মৃত। আপনার নাম? খালেক চাপরাসি, ইনিও মৃত। আপনার নাম? রাবিয়া বিবি গাজী। রাবিয়া বিবি গাজী, মৃত। আপনার নাম? আসমত গাজী। হ্যাঁ? আসমত আলী গাজী। আকমত আলী। আসমত। আসমত আলী। আসমত আলী, ইনি হচ্ছেন মৃত। ইনারা সব মৃত বলে লিস্টে প্রকাশ করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি মৃতদের। এবার আমরা দেখব নর্থ ইন্ডিয়ান সিটিজেন। হাত তুলবেন একটু, নর্থ ইন্ডিয়ান সিটিজেন যারা আছে। আচ্ছা, এই দুজন হচ্ছেন হাওড়া থেকে। হাওড়া থেকে নর্থ ইন্ডিয়ান সিটিজেন। এই নর্থ ইন্ডিয়ান সিটিজেন। আচ্ছা, আপনার নাম? অসীম আকরম। আপনার কি 2002 সালের ভোটার লিস্টের নাম আছে? বাবার ছিল। বাবার নাম? আচ্ছা, ডকুমেন্ট আছে আপনার কাছে? বার্থ সার্টিফিকেট আছে। আচ্ছা, ইনার বার্থ সার্টিফিকেট হচ্ছে এটা অসীম আকরমের, এবং ওনার আব্বাজির 2002 সালে ভোটার লিস্টের নামও আছে। এটা মাধ্যমিক সার্টিফিকেট। এবং এটা হচ্ছে যে আপনার হিয়ারিং নোটিশ, নর্থ ইন্ডিয়ান সিটিজেন হিয়ারিং নোটিশ। আচ্ছা, আপনি একটু বলেন।
জেলাটা বলবেন, জেলাটা বলবেন। হাওড়া জেলা, হাওড়া মধ্য। 186 জিটি রোড শিবপুর হাওড়া 171 হাওড়া মধ্যে কনস্টিটিউয়েন্সি এনারা আছে। ভাই আপনারটা বলুন। এবার আপনার নাম? শোয়েব মোহাম্মদ। শোয়েব মোহাম্মদ, ওনার পাসপোর্ট আমরা দেখতে পাচ্ছি। ওনার পাসপোর্ট পর্যন্ত আছে এবং ওনার নোটিশ আছে এখানে, নট ইন্ডিয়ান সিটিজেন নোটিশ। ওনারও বাড়ি হাওড়া, হাওড়া মধ্য। ওনারও যেটা আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক সার্টিফিকেট। এই দুজন ভাই ওনার আব্বাজির এখানে 2002 সালের ভোটার লিস্টে যে নাম আছে সেটাও এখানে বর্তমান। এই সমস্ত এভিডেন্স আছে। এই দুজন তারপরেও এই রকম পাসপোর্ট কিন্তু আমরা সন্দেশকারীদের বহুজনের কাছে দেখেছি। বহু ব্যক্তি আছেন যাদের পাসপোর্ট আছে, বয়স্ক ব্যক্তি, তারা আসতে পারেননি বা আনা সম্ভব হয়নি। এই পাসপোর্ট এবং তারা নর্থ ইন্ডিয়ান সিটিজেন। আচ্ছা, সন্দেশকারী থেকে নর্থ ইন্ডিয়ান সিটিজেন কারা আসছেন? সন্দেশকারী থেকে নর্থ ইন্ডিয়ান সিটিজেন ঠিক আছে। আপনি আপনি একটু এদিকে আসেন, এদিকে চলে আসেন। রেখে দাও না, তখন যাবে তখন তুমি, এখন তুমি যাবো কোন যেতে না তোমার কাছে চেয়েছে। আচ্ছা, আপনার নাম? বাহাউদ্দিন তরফদার। আচ্ছা, আপনার অ্যাড্রেসটা? সন্দেশখালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। আপনাদের এলাকায় কতগুলো নামের লিস্ট বেরিয়েছে? আমাদের মানে বিএলও সাহেব যেটা জানিয়েছে 2253 জনের নামের লিস্ট বেরিয়েছে। তার মধ্যে ওনার নাম আছে নর্থ ইন্ডিয়ান সিটিজেন। আচ্ছা, কর্ডলেস মাইক থাকে। হ্যালো, আপনার ভোটার কার্ড আছে? আধার কার্ড আছে? 2002 সালে আপনার আত্মীয়ের নাম আছে? জি আছে, আমার বাবার নাম আছে। বাবার নাম আছে? জি, বাবার নাম? মাসুম তরফদার। আচ্ছা, 2002 সালে যে আপনার ভোটার লিস্টে বাবার নাম আছে, তার ফর্ম এনেছেন, ডকুমেন্ট এনেছেন? অবশ্যই আছে। আচ্ছা, ওনার 2002 সালে ভোটার লিস্টে নামও আছে, ওনার বাবার আত্মীয়, এবং ওনার ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত কিছু সব আছে, সব ভ্যালিড ডকুমেন্ট আছে আমার কাছে। পরে উনি নর্থ ইন্ডিয়ান সিটিজেন। জি, আচ্ছা, আরেকজন নর্থ ইন্ডিয়ান সিটিজেন আপনি আছেন? সন্দেশখালীতে নর্থ ইন্ডিয়ান সিটিজেন আরেকজন আপনি আছেন না? আপনি আছেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম ইলিয়াস তরফদার। ইলিয়াস তরফদার। জি, আপনাকে কি নর্থ ইন্ডিয়ান সিটিজেন করা হয়েছে? হ্যাঁ, আমাকে নর্থ ইন্ডিয়ান সিটিজেন করা হয়েছে। আচ্ছা, আপনার আব্বাজির নাম কি ভোটার লিস্টে আছে? হ্যাঁ, আমার আব্বাজির নাম 2002 সালে ভোটার লিস্টে আছে, মায়েরও নাম আছে, আমারও আছে। আপনারও আছে? হ্যাঁ, আপনার কি কি ডকুমেন্ট আছে? ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব আছে? সব আছে। সব আছে। হুম, আচ্ছা, ইনি খবরটা দিয়েছিলেন যে এখানে এরকম 2253 জনের একটা লিস্ট প্রকাশ হয়েছে। এই ইলিয়াস ভাই, ইনার কাছে খবরটা আমরা পাই, এবং ইনি বিডিও অফিসে গিয়েছিলেন আরটিআই করতে। আরটিআই করতে গিয়ে কি সমস্যা করেছেন আপনি একটু জানান। হ্যাঁ, প্রথম যখন আমি আমার ফোনের মাধ্যমে নর্থ ইন্ডিয়ান সিটিজেনের যে লিস্টটা পেয়েছিলাম, পাওয়ার পরে তারপর দিনকে মোটামুটি আমি হাইলাইট করলাম। মানিক ফকির কাকু গিয়েছিল আমাদের গ্রামে, তো এই বিষয়ে খুব চিন্তিত ছিলাম যে এত মানুষের যে নর্থ সিটিজেন করে দিল, সেই নর্থ সিটিজেন যে লিস্টটা আমরা পেয়েছিলাম, ওতে না ছিল কোনো সরকারি সিল বা না ছিল কোনো সরকারি স্ট্যাম্প। তো সমস্ত মানুষ একটা দুশ্চিন্তার মধ্যে ভুগছিল যে এইভাবে আমাদের নর্থ ইন্ডিয়ান সিটিজেন কিভাবে হতে পারে। একটা এসআইআর পর্ব চলছে, তাছাড়া যতগুলো মানুষকে নর্থ ইন্ডিয়ান সিটিজেন করেছে তাদেরকে নর্থ ইন্ডিয়ান সিটিজেনের আগের যে একটা নোটিশ করতে হয় তেমন কোনো কিছু করেনি। তাদেরকে নর্থ ইন্ডিয়ান সিটিজেন হঠাৎই একটা রাতারাতি একটা মানে আজগবি একটা খবর যেন মানুষের মাথায় এসে পড়লো। তো আমি তারপর দিনকে হাইলাইট করলাম। তো ভাবতে ভাবতে কয়েকদিন পরে আমি বিডিওর কাছে আমি জানতে চাইলাম, আরটিআর মাধ্যমে জানার জন্য আমি চেষ্টা করলাম, গেলাম বিডিওর কাছে। ওখানে যাওয়ার পরে ওখানে যেখানে রিসিভ সেকশন আছে, সেই রিসিভ সেকশানে আমি গিয়েছিলাম। তো রিসিভ সেকশানে আমি 4টে ফর্ম আরটিআই করতে গেছিলাম। 4টা ফর্ম যখন আরটিআই করতে গেলাম, তো আমার ফর্মটা প্রথম উনি হাতে নিল,
রিসিপ্ট সেকশানে যে আছে, তারপরে আমাকে বলল যে এখানে আধ ঘন্টা বসো। তো আমাকে বসিয়ে রেখার পরে উনি ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে এবার বার হয়ে এসে আমাকে বলল যে তোমার আরটিআই রিসিভ আমি দিতে পারবো না। আমি বললাম কেন দিতে পারবেন না? আপনি আমার আরটিআই রিসিভ, এটা আমি আরটিআই করতে এসেছি, এটা আমার অধিকার, আইনি অধিকার, কেন দিতে পারবেন না? তো উনি বললো দেখো আমার হাত পা বাঁধা, আমার যে পরিচালক সে আমাকে যা বলবে আমাকে তাই করতে হবে। এইবারে তারপরে আমি ওনার সাথে অনেক মানে অনেক কথা কাটাকাটি হলো, কিছু কল রেকর্ডও মানে ওখানকার রেকর্ডিংও আমার কাছে আছে। তো তারপরে লাস্ট পর্যন্ত আমি চিন্তা ভাবনা করলাম যে এখানে ঝামেলা করলে একটা সমস্যা, আমি একটা সাধারণ মানুষ, আমার পক্ষে অত মানে ঝামেলা করা সম্ভব নয়। আমি ওখান থেকে রিটার্ন আসলাম। তারপরে পরবর্তী কী স্টেপ নেওয়া যায় ভাবছি। এখন মেন মূল বিষয় হচ্ছে যে আমাদের গ্রামের মানুষের, আমার কাছে তো প্রথম মোটামুটি 2253 জনের মতো লিস্ট আমি পেয়েছিলাম আমার হোয়াটসঅ্যাপে। তারপরে আস্তে আস্তে সমস্ত জায়গা থেকে যেমন আর কি হোয়াটসঅ্যাপে মানে ডিক্লিয়ার হচ্ছে, তাতে খুব চিন্তিত মানুষ, মোটামুটি কোনো সুরাহও পাচ্ছে না। সরকারি কর্মচারী যারা নিচের লেভেলে আছে তাদের কাছে আমরা যখন যাচ্ছি তারা বলছে যে ও কোনো বিষয় না, এটা তোমাদের একটা ফর্ম দেব, সেই ফর্মটা ফিল আপ করলে তোমাদের মোটামুটি সুরাহ হয়ে যাবে। তারপরে যখন বেশি হাইলাইট হয়ে গেল তখন আস্তে আস্তে ফের তারা বলল যে ঠিক আছে এখন চুপচাপ, ওসব কোনো সমস্যা নেই, পরবর্তীতে দেখা যাবে এই বিষয়। আপনারা দেখলেন প্র্যাকটিক্যাল বিষয়টা, আমরা কিছুটা ডেমো দিতে সমর্থন হয়েছে এখানে। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করেন, তার বেসিসে আমরা কিন্তু উত্তর দেব। হ্যাঁ, ঠিক আছে। প্রথম হচ্ছে যে আমরা আদালতে যাব। প্রথম প্রক্রিয়া যেটা হয়, আমরা আরটিআই করেছি এবং এফআইআরও হয়েছে, আরটিআই হয়েছে। তারপর আমরা ভ্যালিড ডকুমেন্ট আরও কিছু কালেক্ট করব আরটিআইয়ের মাধ্যমে। এরপরে কিন্তু আমরা আদালতে অবশ্যই যাব। সন্দেশখালীর সময় আপনারা যেটা জেনেছেন যে ওটা একটা ফেক ছিল লিস্ট, হাওড়ার সময় কি একই পেলেন নাকি? সন্দেশখালীতে আমরা, এটা বিডিওর পক্ষ থেকে বলা হচ্ছে ফেক, কিন্তু এটা ফেক না, এটা তারাই প্রকাশ করেছে। কারণ এই 5963 জনের একটা লিস্ট, যেখানে এত সুন্দরভাবে নাম, ভোটার আইডি সমস্ত লেখা আছে, এটা কোনো সরকারি আধিকারিক ছাড়া এইভাবে লিস্ট প্রকাশ করা, তালিকা তৈরি করা সম্ভবই না। আর দ্বিতীয়ত তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আছে, তাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তিনি শেয়ার করছেন, তিনি অস্বীকার করছেন, সেটা তিনি নিজে বাঁচার জন্য করছেন, কারণ এই লিস্ট হচ্ছে অবৈধ। হাওড়ার ক্ষেত্রে আমরা যখন গিয়েছিলাম সেখানে তারা যেহেতু নোটিশ করেছেন, অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা ইলেকশন ওসির সঙ্গে কথা বলেছি, ইলেকশন ওসি বলেছেন যে হ্যাঁ এখানে আবেদন পড়েছে, 1800টির মতো আবেদন পড়েছে। আমরা হিয়ারিংয়ের জন্য ডেকেছি, উভয় পক্ষকে ডেকেছি। যারা অবজেকশন করেছে তারা অনেকেই আসেনি, কেউ কেউ নাকি এসেছে। আমরা যখন জানতে চাই যারা আবেদন করেছিলেন তাদের কিছু মানে নাম দেন এবং এপিক নাম্বার এটা দেন, তিনি বললেন যে না এপিক নাম্বার দেওয়া যাবে না, শুধু নামগুলো বলবো। তিনি কিছু নাম্বার, পার্ট নম্বর, সিরিয়াল নাম্বার বললেন। আমরা যখন সেই পার্ট নম্বর, সিরিয়াল নাম্বারগুলো নিয়ে চেক করছি মোবাইলে, দেখলাম সেই সব ব্যক্তির অস্তিত্ব নেই। আমরা সেই সমস্ত ব্যক্তির অস্তিত্ব যখন না পাই, আমরা আবার গেলাম ওসি সাহেবের কাছে, গিয়ে বললাম তাদের তো পাচ্ছি না আমরা নেটে, অনলাইনে। তখন তিনি বললেন তাহলে আমরা পরে দেব, আগামী মঙ্গলবার দিন বলেছেন যে আমাদের দেয়া হবে, আমরা দেব, এপিক নাম্বার সহ তাদের বৃত্তান্ত দেব। তো এই হচ্ছে বিষয়, সেখানেও স্বচ্ছতার অভাব আছে এবং পরিপূর্ণ তথ্য আমরা পাইনি। আর কেউ কিছু বলবেন? আর কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সন্দেশখালীর যে সমস্ত পার্টে এগুলো হয়েছে, যে সমস্ত বুথে হয়েছে, এই রকম আমরা 4-5 জন বিএলওর সঙ্গে কথা বলেছি, তাদের সাক্ষাৎকারও নিয়েছি। তারা প্রত্যেকেই একথা বলছেন যে প্রথম হচ্ছে যে ফর্ম 7 যার মাধ্যমে অবজেকশনটা করা হয়েছে, সে ফর্ম 7 আমাদের মাধ্যমে হয়নি, বা আমরা এ সম্পর্কে কিছু জানি না। এই লিস্টটা তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিএলও সাহেবদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে শেয়ার করেছেন জয়েন্ট বিডিও, এবং তাদের বলে দেওয়া হয়েছে যে কাউকে বলা হয়েছে এই লিস্টটা তোমরা একটু অনুসন্ধান করে যাচাই করে দেখো যে এর কি আছে।
এবং একজন বিএলও যখন প্রশ্ন করেছেন এই লিস্টটা কারা মানে কাদের অবজেকশনের ভিত্তিতে এটা করা হয়েছে, তো তখন বিএলও সাহেব জয়েন্ট ভিডিও তাকে বলেছেন যে এটা বিশেষ এক সংগঠন আছে, তাদের অবজেকশনের ভিত্তিতে লিস্টটা প্রস্তুত করা হয়েছে, এটা আমাদের ভেরিফিকেশন করে দেখতে হবে, এইটাই তিনি বলেছেন। এখন এই বিশেষ সংগঠন যে আছে এই ব্যাপারটাও আমরা একটু খোঁজ খবর নিয়েছি, এবং যে ব্যক্তি এটা দাবি করেছেন বা যে ব্যক্তি অবজেকশন করেছেন এরকম বহু ব্যক্তি আমরা সন্ধান পেয়েছি। সেই সমস্ত তথ্য মতে এই সমস্ত ব্যক্তি কিন্তু বিজেপির কর্মী। হাওড়ার ক্ষেত্রে যে চিঠিগুলো গেল, হ্যাঁ। ইন্ডিয়ান সিটিজেন বলে আপনারা বলছেন, সেই চিঠিতে হিয়ারিং এর ডেট ছিল 5 ফেব্রুয়ারি। Right. যারা হিয়ারিং এ অ্যাপিয়ার করেছেন তাদেরকে কি বলা হয়েছে বা তাদেরকে কি ডকুমেন্টস দেখাতে বলা হয়েছে, এরকম কিছু হয়েছে কি তাদের? হ্যাঁ, রাইট। যাদের হেয়ারিংয়ে ডাকা হয়েছিল তাদের জাস্ট 2002 সালের আত্মীয় বা তার যে ডকুমেন্ট আছে সেইটা কিছু দেখা হয়েছে, আর জমা নেয়নি, শুধু দেখে এটা হেয়ারিংটা কোথায় হয়েছে এটা আপনি বলতে পারবেন? এটা হয়েছে আপনার ওল্ড কালেক্টেড বিল্ডিং হাওড়া, যেটা হাওড়া কোর্টে অ্যাডজেসেন্ট আছে। বিএলও দ্বারা ইনফর্ম করা হয়েছে? একটা 289 পার্ট যেটা আছে আপনাকে বলা হয়েছে, সেটা বিএলও খুব ফর্মটা নিয়ে নিয়েছে ওয়াপাস, ঠিক আছে। আর যে 264, 304, 30 আমি বললাম, সেটা হেয়ারিং হয়েছে, শুধু স্ট্যাম্প লেগে অ্যাটেন্ড করে কিছু ডকুমেন্ট নেওয়া হয়নি, শুধু ওটা করে নিয়ে, আর কিছু ডকুমেন্টটা নিয়ে নি, শুধু ওটা যেটা নোটিশ দেওয়া হয়েছে যেটা ফেক নিউজ, যেটা ইউআরএস সাইন নিয়ে ছেড়ে দিয়েছে। দুটোই হয়েছে। এইটা যখন সন্দেশখালির লিস্টটা প্রকাশ করা হয় তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এই লিস্ট প্রকাশ করিনি বা এটা আমাদের তৈরি নয়। কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টে আমরা এসে যখন দেখছি সেখানে ইআরওর পক্ষ থেকে নোটিশ জারি করা হচ্ছে, সেই নোটিশে পরিষ্কার মেনশন আছে নট ইন্ডিয়ান সিটিজেন। তো ইআরও নোটিশ জারি করছেন, তারপরেও কি করে নির্বাচন কমিশন আধিকারিক বলতে পারেন বা নির্বাচন কমিশনের যিনি প্রধান তিনি কি করে বলতে পারেন যে এই লিস্ট তারা তৈরি করেননি? এটা পুরোটা ইনভ্যালিড। এবং শুধুমাত্র এটাই না, যে সমস্ত সন্দেশখালীর যে সমস্ত বিএলও আছেন তাদের অফিসিয়াল আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেখেছি, সেখানে অফিসিয়ালি তারা শেয়ার করেছেন এবং এর সলিউশনও তারা তৈরি করে দিয়েছেন, সলিউশনও বাতলে দিয়েছেন, ওখানে কীভাবে কী করতে হবে তার ফরম্যাটও তৈরি করে দিয়েছেন। অতএব এটা পুরোপুরি তিনি যে বলেছেন এটা সত্য নয়, অসত্য কথা বলেছেন। অবশ্যই এখানে টার্গেট করা হয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি কোনো জায়গায় 5,963, কোনো জায়গায় 8 থেকে 10,000 পার্টিকুলার একটা সম্প্রদায়, পার্টিকুলারলি মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে আমরা দুটো ডিস্ট্রিক্টে পেয়েছি, এরকম হতে পারে আরও অনেক ডিস্ট্রিক্টে চলছে, আমরা খবর এখনও পাইনি। দুটো ডিস্ট্রিক্টে যেখানে 10,000, কোনো জায়গায় 5,963 এভাবে আবেদন জমা পড়ছে সংগঠিতভাবে, এবং আবেদনের প্যাটার্ন দেখে আমরা দেখেছি যে সেখানে উপরের অংশে পরিষ্কারভাবে হাতে লেখা, নিচের অংশে কম্পিউটার টাইপ করে এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং হাতে লিখে এলাকার যারা কর্মী আছে সেই সংগঠনের তারা কিন্তু বুথে গিয়ে জমা করছে, এবং একজন ব্যক্তি 50, 60, 70টা করে আবেদন করছেন, এবং উইদাউট যাচাই সেটা কিন্তু যারা কর্মচারী আছে নির্বাচন অফিসারের তারা কিন্তু এটা গ্রহণ করছেন। এখানেই একটা প্রশ্ন আছে যে এভাবে একটা ইনভ্যালিড উইদাউট ভ্যালিড ডকুমেন্ট তারা জমা করে দিচ্ছেন, সেটাও অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, গণহারে আবেদন সেটাও অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, এবং কোনোরূপ যাচাই ছাড়া সেগুলো অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। এবং ভ্যালিড ডকুমেন্ট মানে 1950 সালের যে অ্যাক্ট আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, সেখানে পরিষ্কার উল্লেখ আছে যে ডেথ সার্টিফিকেট ছাড়া কোনো মানে ফর্ম 7 অ্যাপ্লিকেশন ডেথের জন্য নেওয়া হবে না, আইন লঙ্ঘন করে নেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে তো ইআরও চিঠি নেই, আপনারা সিও দপ্তরে জানিয়েছেন সেটা যে ইআরও চিঠিগুলোতে সই নেই ইআরও? হ্যাঁ, আমরা বলেছিলাম যে এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে সেখানে আপনাদের স্ট্যাম্প সিগনেচার নেই, বলো অনেকগুলো নোটিশ আমরা এত সময় পাইনি, খুব তাড়াহুড়োর মধ্যে পাঠিয়েছি আমাদের দেয়া। হ্যাঁ, আমরা ইনফর্ম করেছি, সেটা জানিয়েছি আমরা অফিসিয়ালি। আমরা বলতে সেখানে আমরা আবেদন করেছি, সিও সাহেবের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হয়নি, আবেদন করেছি, আমরা জমা করেছি, বিষয়টা জানিয়েছি।